স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজও আমরা প্রতিদিনের মতো কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন তরুণ ছাত্রনেতা, এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুল ছাত্র নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে, গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ তার সরকারের পতন ঘটে, এবং তার পতনের পরেই 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে দেখেছি, এবং 4 মাস প্রায় অতিবাহিত হয়ে চলছে, যদিও সপ্তাহখানেক এখনও বাকি আছে। দায়িত্ব নেবার পর থেকেই দেশের নানা বিষয় নিয়ে সংস্কারের কার্যক্রম চলছে। বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা দেখেছি গতকালকেই ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, বাবুল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে আসলে প্রয়োজনীয় সংস্কার পাশাপাশি নির্বাচনের কথাও তিনি বলেছেন, কিন্তু তিনি বলেছেন নির্বাচন আসলে কবে নাগাদ হবে সেটি কিন্তু তিনি বলতে পারছেন না। তিনি বলছেন যে সেটি বলা এই মুহূর্তে সম্ভব নয়। তারা 31শে ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে তারা তাদের যে প্রতিবেদন সেটি জমা দেবেন। এখন যে একটা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া চলছে, নির্বাচন সংস্কার, সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি মনে হচ্ছে যে যদি নির্বাচন খুব যৌক্তিক সময়ের মধ্যে না হয়, যৌক্তিক সময়টার মধ্যে একটা বড় একটা ভেগ ট্রাম মনে হয় আমার কাছে, তাহলে সেখানে তারা আন্দোলন না বললেও তারা ক্ষুব্ধ হয় কিনা, আপনার বিশ্লেষণ কি? শোনেন, ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই, বিদগ্ধ সাংবাদিক, দর্শক শ্রোতা সবাইকে সালাম, অভিবাদন। শোনেন, এই যে একটা প্রশ্ন যে নির্বাচন সংস্কার একটা বহুল প্রচলিত কথা হয়ে গেছে, নির্বাচন আর সংস্কারের মধ্যে কেন বিরোধ বা বৈপরীত্য থাকবে এটা আমার বোধগম্য নয়। হ্যাঁ, সেদিন আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চমৎকার করে বলছেন যে কি সংস্কার আমরাও চেয়েছি, আমাদের আগে তো সংস্কারের কথা কেউ বলেনি। 27 দফা 31 দফা এমন কি আছে যে সংস্কারের বাইরে আছে, থাকতে পারে আরও, সেটাও প্রস্তাব আসতে পারে, হতে পারে, কোনো অসুবিধা নাই। তো এই সংস্কার আর নির্বাচনের মধ্যে কোথায় বিরোধ হলো আমি জানি না। সংস্কার বলা হয়েছে যে কেউ শুরু করবে, আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, পর্বত প্রমাণ সমস্যা, শুরু করছেন না ওনারা, তো শেষ করতে পারবেন না, এক জীবনে শেষও হবে না যে পর্বত প্রমাণ সমস্যা। তো এই সমস্যা ওনারা শুরু করবেন, সেটাকে আমরা নির্বাচিত সরকার যদি কেউ হয় তারা এগিয়ে নিয়ে যাবে, যেই আসুক, এটাই তো হওয়ার কথা, তাই তো হচ্ছিল। কিন্তু প্রশ্নটা কোথায় আসলো যে এই সংস্কারের কথা বলে, ওই যে কি বলে যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তা আপনি কি করবেন? গণতন্ত্রের জন্যই তো করবেন, মানুষের জন্যই তো করবেন, কল্যাণ রাষ্ট্রের জন্যই তো করবেন, আইনের শাসনের জন্যই তো করবেন। সেটা কার জন্য? মানুষের জন্য। তো মানুষ কি চায় সেটা তো আপনাকে বলতে, দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিক্যাল যে বাস্তবতা, যে দীর্ঘদিন মানুষ গণতন্ত্রের জন্য বুভুক্ষ অবস্থায় আছে। হ্যাঁ, একটা রিজিম পরিবর্তন হয়েছে, যদিও কোটা আন্দোলন, কিন্তু নির্যাস হলো মানুষের মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানে গণতন্ত্র ছিল না। আপনি যে মুক্তিযুদ্ধের কথা বলেন সেটারও মূল স্পিরিট এটাই, যে ঘোষণাপত্রে যেটা রয়েছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা। তো আমার রাষ্ট্রটা লুট হয়ে গেছে, আমার হাতছাড়া হয়ে গেছে, সেটাকে আমি ফিরিয়ে আনবো কিভাবে? তো এখন আপনি বলবেন যে ভোট মানে কি গণতন্ত্র? আচ্ছা, কোথায় ভোট ছাড়া গণতন্ত্র আছে আপনি বলেন তো? গণতন্ত্রের প্রথম শুরুটাই তো ভোট দিয়ে, নির্বাচন দিয়ে, তারপরে অন্যান্য অনুষঙ্গ আছে সাথে। তো প্রধান অনুষঙ্গ তো নির্বাচন, তো সেটাকে আপনি উপেক্ষা করবেন, পাশে ফেলে রাখবেন, আর বলবেন যে বিএনপি ভোট পাগল হয়ে গেছে, বিয়ে পাগলা বুড়োর মতো। কথাটা তো মিসকোট করা হচ্ছে, বিএনপির প্রতি নিষ্ঠুরতা করা হচ্ছে, অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। বিএনপি বলেনি যে কালি ভোট দিতে হবে, আমরা জানি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তাদের কিছু কাজ আছে, সময়ও লাগবে, কিন্তু আপনি সেই সময়টার কথা মানে আপনি কেন আমাকে কনফিউশনে ফেলে দিচ্ছেন? শুধু আমি তো না, সারা দেশের মানুষ। আপনি একটা গাইডলাইন দেন যে ঠিক আছে, আমাদের তো 3 মাসের ব্যাপার না, আমাদের 6 মাস লাগবে, আমাদের 9 মাস লাগবে, লাগতে পারে, বা কি লাগবে, আপনি সেটা একটা যদি ঘোষণা দেন। এটা নিয়ে কেন এত অস্বচ্ছতা, লুকোচুরি, এগুলো ধূম্রজাল, এটা বোধগম্য নয়, বলে দিলেই হয়। তবু ওই যে বদিউল আলম মজুমদার সাহেব কিছুটা বলেছেন, মানুষ আশ্বস্ত হয়েছে। একজন বলেছিলেন যে 25-এর শেষে হইতে পারে, সেনাপ্রধান বলেছিলেন 18 সাল হইতে পারে। এটা নিয়ে কেউ তো যুদ্ধ ঘোষণা করে নাই। হ্যাঁ, হতে পারে। আবার ধর্ম উপদেষ্টা একরকম বলেছিলেন, আবার আইন উপদেষ্টা একরকম বলেছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বিদেশে যায় বলেছেন 1.5 বছরের কথা, তো এরকম বলেছেন। তো এর বিরুদ্ধে তো কেউ যুদ্ধ ঘোষণা করে নাই। মানুষ বলেছে যে মানুষের আকাঙ্ক্ষাটা গণতন্ত্রের, আপনি সব সংস্কার শেষ করতে পারবেন না, আপনি শুরু করেন, আপনি যদি পারেন ভালো, আমরাও সংস্কার চাই, আপনার চাইতে আগে চাই,
বেশি চেয়েছি, কিন্তু সংস্কারের দোহাই তুলে আপনি ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে আপনি নির্বাচনটা তো আপনি উপেক্ষা করতে পারেন না। আমার নির্বাচনটা গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ, আপনি যত দ্রুত, তারপরে নানান ধরনের প্রশ্নও আছে। এই সরকারের এক প্রফেসর ইউনুস আলোকিত মানুষ, বা আপনি যদি ম্যারাডোনা মেসির কথা বলেন, বাকিরা কি, সেটি নিয়ে প্রশ্ন আছে, অঞ্চলের ব্যাপার আছে, তাদের দক্ষতা অদক্ষতার ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, অনেকগুলো ইস্যু আছে, তারপর তাদের কাজের গতি নিয়ে প্রশ্ন আছে। তারপরেও আমরা তো খারিজ করে দিই নি, হ্যাঁ, আমরা সহযোগিতা বলি নাই যে করবো না, বা আমরা বিক্ষোভও ঘোষণা করি নাই, যুদ্ধও ঘোষণা করি নাই। এর মধ্যে বলা হয়েছে যে কেন নির্বাচনটার কথা বলা হচ্ছে, কারণ নির্বাচিত সরকার একটা শক্তিশালী সরকার হয়, যার জনগণের ম্যান্ডেট থাকে, তার পেছনে একটা পুরো রাজনৈতিক শক্তি থাকে, তাদের পিছনে রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু তারা তো রাজনৈতিক দলের সরকার না। নিশ্চিতভাবেই তাদের দুর্বলতা আছে, এবং দুর্বলতা থাকলে কি প্রবলেমগুলো হয়, এখানে আমাদের একটা বাস্তবতার মধ্যে আমরা ছিলাম দীর্ঘদিন, একটা রিজিমের মধ্যে ছিলাম, সেই রিজিমের ডালপালা শেকড় সর্বব্যাপী, এবং সেটা যে নিশ্চিহ্ন হয়ে গেছে তা না। শেখ হাসিনা তার সংসদ সদস্য লোক কিছু নিয়ে আর বাইতুল মোকাররমকে নিয়ে পালাইছে, আর সবাই তো এখানেই আছে, আর তার পেছনে একটা অক্ষ শক্তি, কি বলে, একটা আধিপত্যবাদী শক্তি চারিদিকে ঘিরে অক্টোপাসের মতো আছে, একদিনের জন্য আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, দিবে না, চলে বলে কৌশলে, কখনো এইভাবে কখনো ওইভাবে, ওই কায়া বদলাইছে রে মৌলা, কায়া বদলাইছে, একটা কথা আছে না, হ্যাঁ, তো কায়া বদলাই তারা আসতেছে, তা আপনি তাকে ফেস করতে পারছেন না, হ্যাঁ। আলটিমেটলি রাজনৈতিক শক্তিরও সহযোগিতা লাগছে, ঐক্যের প্রয়োজন হচ্ছে, কিন্তু এই ঐক্যটা তখনই ফারাক হয়ে যায় যখন আপনি ধূম্রজাল তৈরি করেন, যখন আপনার কাজের মধ্যে যেই আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা না থাকে। এই 4 মাস প্রায় হয়ে যাচ্ছে, আরো অগ্রগতি হতে পারতো, তবে হয়েছে কিছু অগ্রগতি, নিশ্চয়ই হয়েছে, একটা ভঙ্গুর দশার মধ্যে তারা ক্ষমতায় এসেছেন, ঠিকই আছে। কিন্তু মিস্টার বাবুল, আমরা, আপনি প্রশংসা করলেন প্রফেসর ডক্টর ইউনূসের, এবং আমরা অনেক যারা এখন উপদেষ্টা আছেন, তাদের তো আসলে ব্যক্তিগত জীবনে বড় কোনো চাহিদা আছে বলে আমার কাছে মনে হয় না, এবং এটা আমরা অনেকে হয়তো মনে করে থাকি, হয়তো বা কোনো কারণে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা আমাদের। আপনার প্রশ্নটা আমি বুঝে, শোনেন, চাহিদা না থাকাই একমাত্র যোগ্যতা না, ইভেন সৎ থাকাই একমাত্র যোগ্যতা না। আপনার কি বলে দক্ষতা, আপনার এফিসিয়েন্সি, আপনার কাজের গতি, আপনার শক্তি। অনেক উপদেষ্টা তো আছেন, এটা নিয়ে কথা হয়েছে অনেকবার, না বললেও হতো, ফিজিক্যালি তারা অক্ষম, এটা তো একটা বাস্তবতা, এটা নিয়ে কটাক্ষ করছি না। যখন আপনার গতি হওয়ার কথা, ইসের গতি, বুলেটের গতি, তখন আপনি শামুকের গতিতে হাঁটছেন, হ্যাঁ, আপনি তো অসীম সময় পাবেন না, আপনি তো অবারিত সময় আপনার না, কারণ আপনার ম্যান্ডেট নাই, আপনার কোনো জবাবদিহিতাও নাই। হ্যাঁ, আপনি ভালো কাজ, অনেক সময় এরা অনেক ভালো কাজ করে দিয়ে যায়, করুক, কিন্তু সেটা তো আপনার একটা সীমারেখা থাকতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই সেই যাত্রায় আমরা আশা করি যে আপনারা সকল পক্ষ মিলিয়ে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা এখনো পর্যন্ত আমরা আশাবাদী, আমরা আশাবাদী। আমি সাংবাদিক জাহিদ চৌধুরী ভাই, আপনার কাছে একটু আসি। প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু তার সর্বশেষ ভাষণে তিনি বলেছিলেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে, কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আবার আসে, সেই ট্রেনটা কোথায় গিয়ে শেষ হবে সেই জায়গাটা কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি, এবং সেই কারণেই কিন্তু আজকে যে রাজনীতিবিদ বাবুল ভাইদের মতন যারা রয়েছেন, বিএনপি রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল যারা সমর্থিত রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করে, যে যেভাবে বাবুল ভাই বললেন যে ফ্যাসিস্ট সরকার তাদের প্রত্যেকটা দিন কোনো না কোনো রূপে, কোনো না কোনো রঙে, কোনো না কোনো ঢঙ্গে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে। কখনো আমরা দেখি যে সনাতনী ধর্মের যে সংখ্যালঘুদের কার্ড ব্যবহার করা হচ্ছে, কতক্ষণ ট্রাম্পের কার্ড ব্যবহার করা হচ্ছে। তো সেই অবস্থায় নির্বাচন ট্রেন কোথায় থামবে এবং কোথায় থামা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাবুল ভাই যে সমস্ত প্রসঙ্গ নিয়ে আসছেন, যৌক্তিক বেশ কিছু কথা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আসছে, এবং খুবই স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন যে ডক্টর ইউনূসের সর্বশেষ বক্তব্যের মধ্যেও কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ উনি উল্লেখ করেননি, যে কবে নির্বাচন হবে এই কথাগুলি স্পষ্ট করে বলেননি। আর যে বিষয়টি শুরু থেকেই আলোচিত হচ্ছে যে সংস্কারের জন্য কতদিন আসলে প্রয়োজন, সেই কথাটি তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। বলছেন যে ডিসেম্বরের 31 তারিখে মেজর যে 6টি সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টগুলো পাওয়া যাবে, পাওয়া গেলে পরে আরও কয়েকটি প্রক্রিয়ার কথা বলছেন, যে এই রিপোর্টগুলো পাওয়ার পর তারা রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন, সুনির্দিষ্ট মতামত নেবেন ওই রিপোর্টের উপর বেস করে, এবং তখন গিয়ে তারা একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা করবেন। সেই কনসেনসাস হলে পরেই সংস্কার প্রক্রিয়াটাকে তারা একটা জায়গায় নিয়ে আসবেন, তখনই হয়তো তারা রোড ম্যাপটা ঘোষণা করবেন। মোটামুটি সরকারের তরফ থেকে বক্তব্যটা মোটামুটি এই ধরনের। তো এইটা যেটা বাবুল ভাই বললেন, যে আসলে এখন এই সরকার যদি তাদের পারফরমেন্স, আমি যেটা মনে করি
যে ঠিকমতো তারা যদি কাজগুলো করতে পারতেন, এই পর্যন্ত মানুষের আস্থার মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা যে রুটিন কাজগুলা, দৈনন্দিন কাজ সরকারের, সেই কাজগুলোর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা প্রপারলি কাজ করতে পারছেন না। বিভিন্ন সময়, যেমন সাম্প্রতিক সময়ে যেটা কিছুদিন আগেও যেটা হয়েছে, সাধারণ মানুষের খুব এটা প্রভাব ফেলছে যে দ্রব্যমূল্যের বিষয়টি। মাঝে মধ্যেই দেখা গেছে যে আজকে এইটাতে কালকে এইটা, এগুলা বারবারই সরকারকে হুচট খেতে হয়েছে। সরকার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে এখনও কিন্তু দ্রব্যমূল্যটা আসেনি। এইটা সরকারের চেষ্টার কিন্তু ত্রুটি নেই, কিন্তু তারপরেও বাস্তবে এটার প্রতিফলনটা এখন পর্যন্ত হয় নাই, যেটা আমরা টিসিবি ট্রাকের পিছনে যখন সাধারণ মানুষের লাইন আমি ছোট্ট তাদের লাইনটা দেখতে পাই, তখন এটা আমরা বুঝতে পারি। ইন্টারাপ্ট করবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে, ক্ষমা করবেন, সেটি তো এটা তো 3 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, বিগত সরকার কিন্তু নানা রকম অসত্য তথ্য দিয়ে গেছে। আমরা শুনেছি যে আমরা দানা খাদ্যের শস্যে স্বয়ংসম্পন্ন, আমাদের আলু আমরা এক্সপোর্ট করতে পারবো, আমাদের ইভেন আমরা আমাদের চালও এক্সপোর্ট করবার সক্ষমতা ছিল। এই যে আমাদের নানা রকমভাবে অসত্য তথ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই খাদ্য শস্য উৎপাদনকে কিন্তু তারা বলে গিয়েছে। তো সে অবস্থার প্রেক্ষাপট আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো ম্যাজিকের মতো 3 মাস বা 4 মাসের মধ্যে এটা কেউই মনে করে না যে আসলে আপনি যেটা বলছেন যে এটাও সত্য, যে তারা সবসময় একটা মিথ্যা তথ্য, বিবিএস এর যে তথ্যগুলো তারা সরকারি পর্যায়ে প্রকাশ করতো, এখানে সবসময় একটা শুভঙ্করের ফাঁকি ছিল। খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর প্রতি বছর আপনি দেখবেন যে বাজেটে একটা ফিগার আসতো যে এবার 50 লাখ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যদি স্বয়ংসম্পূর্ণই হবো, একদিকে এক্সপোর্ট করছেন, আপনি দেখাচ্ছেন যে চিনি গুঁড়া চাল আপনি এক্সপোর্ট করছেন, হয়তো লিমিটেড একটা এক্সপোর্ট দেখাচ্ছে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে 5 লাখ টন এক্সপোর্ট করছেন, 45 লাখ টন ইম্পোর্ট করছেন। বাট যেভাবেই হোক তারা এইটা মুখে বললেও প্র্যাকটিক্যালি তারা কিন্তু একটা ব্যালেন্সের চেষ্টা করছে, যদিও দামটা কোনো সময় শেষ পর্যায়ে এসে তারা ওইভাবে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু এই সরকারের কাছে মানুষের একটা প্রত্যাশা অনেক বেশি, যে কারণে যখনই আপনি একটি বিচ্যুতি দেখতে পায় সবাই কিন্তু এটার সমালোচনা মুখর হয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো আসছে। তো সরকারের কাছে অনেক এজেন্ডা, সরকারের অনেক কাজ করতে হবে, রুটিন কাজও যেমন করতে হবে, সংস্কারের কাজও করতে হবে, এবং মূল কাজ যেটা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এইরকম একটা নির্বাচনের ব্যবস্থা করা। তো এইখানে যেটা বাবুল ভাই বলছেন, আমি এইটা নিয়ে দুটো জিনিস লক্ষ্য করি, যে কেন মানুষ এটা বলছে, কিংবা সরকারে যারা আছেন তারা এটা বলছেন যে সংস্কারটা সেরে দিয়ে আমরা নির্বাচন করতে চাই, কিংবা সংস্কারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার পরে আমরা নির্বাচনের রুটম্যাপটা করতে চাই। এখানে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটা আস্থার সংকট আছে। আস্থার সংকটটা কি, যে এখন যদি নির্বাচন হয়, মানুষ মনে করছে খুব স্বাভাবিকভাবেই যে পরবর্তী সরকার গঠন করবে বিএনপি। এখন বিএনপি ক্ষমতায় চলে আসলে তারা সংস্কারগুলো আদৌ করবে কি করবে না, এই ধরনের বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে, কিংবা আমি যারা বলবো যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র নেতৃত্ব ছিল তাদের মধ্যে এই ধরনের একটা শঙ্কা কাজ করে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা আদৌ সংস্কার কাজগুলো সঠিকভাবে এগিয়ে নেবে কিনা। এই আস্থার সংকটটা থেকেই কিন্তু এই ঝামেলাটার মূল সৃষ্টি। নতুবা বাবুল ভাই যেটা বললেন যে এটা চলমান প্রক্রিয়া, আমরা জানি এটা সত্য ঘটনা যে বিএনপি অনেক আগেই 27 দফা দিয়েছে, তারপর এটাকে মডিফাই করে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং এই দুইটা সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি এখনও কিন্তু অবস্থান করছে, তারা কিন্তু এটা চেঞ্জ করেনি। অতি সম্প্রতি এটা 62 দফা, মানে 27 দফা 31 দফা বড় বিষয় না, এটা পয়েন্টস হিসাবে ধরলে অনেকভাবে মেজর দফাগুলো কি এটাকে ইলাবোরেট করলে 62 দফা একটা সংস্কার প্রস্তাব আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি। এইটার সাথে অন্য যে মেজর পার্টিগুলো আছে, আমি যদি এখানে বিশেষ করে জামাতের কথা বলি, এই মুহূর্তে তো আর আওয়ামী লীগ নেই সিনে, তো তাদের যে প্রস্তাবগুলো আছে এটার মধ্যে কয়েকটা জায়গায় বড় ধরনের বিরোধ, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত হয়ে আছে, কিংবা বাম দলগুলো যারা আছে, কিংবা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ছিল, বিরোধ কোথায়? বিরোধটা আছে যেমন প্রপোর্শনেট নির্বাচন, এটা একটা মেজর বিরোধ আছে এখানে। প্রপোর্শনেট নির্বাচনের ক্ষেত্রে জামাত চাচ্ছে কিন্তু বিএনপি এটাকে সাপোর্ট করছে না।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেমন বিএনপি চাচ্ছে, এখানে জামাতের কিন্তু অবস্থানটা স্পষ্ট নয়। জামাত খুব সরাসরি এটা বিরোধিতা না করলেও তাদের প্রস্তাবে কিন্তু এই দ্বিকক্ষ পার্লামেন্টের বিষয়টা এইভাবে আসে। এটা তো বড় কোনো ইস্যু না দ্বিকক্ষ না, এরকম না, এটা প্রপোর্শনেট প্রতিনিধিত্বটা কিন্তু বড় ইস্যু। এটা কিন্তু একটা বড় ইস্যু, কারণ এটা নিয়ে তো এইরকম যে সমস্ত জায়গায় আপনার যদি আমি নির্বাচনী সংস্কারের কথা বলি, মানে তাইলে যে সমস্ত কন্টিনেন্টে কি প্রফেশনাল ইলেকশন হওয়ার কোনো নজির আছে কিনা? না, এখানে না, এটা বিভিন্ন ফরম্যাটে আছে। আপনি যদি আমেরিকার ইলেকশন প্রসেসের মধ্যে একটু ঢুকে দেখেন, তাইলে ওখানেও কিন্তু সিনেট ইলেকশনের ক্ষেত্রে এক ধরনের, মানে আমরা যদি আমাদের এই উপমহাদেশের কথা ধরি, সেখানে কি না এটা প্রপোর্শনেটটা নাই, আমার জানা মতো এটা নাই। বাউল ভাই বলতে পারবেন, আমি যতটুকু জানি যে এটা নাই। ভারত পাকিস্তান নেপালে এরকম প্রপোর্শনেট ইলেকশনের কোনো ব্যবস্থা নেই। তো এটা একটা ইস্যু। তো এখন আপনার এক জায়গায় এসে যেটা বলছেন বাবুল ভাই এবং আপনিও আলোচনায় নিয়ে আসলেন যে আপনি সব সংস্কার শেষ করে যেতে পারবেন না। এটা দুদিন আগে ডক্টর রেহমান সুবান, প্রফেসর রেহমান সুবান এই কথাটিও বলছেন যে এটা যদি শেষ করে যেতে হয় আপনার 4 থেকে 6 বছর সময় লাগবে, এবং আসলেও তাই। এগুলো যেতটুকু আপনি ডালপালা মেলছেন, এটা শেষ করে যেতে গেলে আপনার এত সময় লাগবে, কিন্তু এত সময় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এই সরকারকে এত সময় দেওয়ার জন্য প্রস্তুত না, রাজনৈতিক দলগুলো তো নাই। সুতরাং আপনাকে দেখতে হবে, আপনি 1.5 বছর 2 বছর এর ভিতরেই কিন্তু আলোচনাগুলো হয়েছে, যে ডে 1 থেকে শুরু করে আপনি জুলাই আমরা আশাবাদী, এই সময়ের ভিতরেই আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে। দেখা যাক সরকার নিশ্চয়ই তার কর্মপরিকল্পনা রয়েছে। আমি একটুখানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রসঙ্গে আসি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি তো প্রায় সময় নানা রকম বক্তব্যের মধ্যে মানুষকে শান্ত থাকবার কথা বলেন, ধর্মীয় যাতে সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকে তিনি সেই কথা বলেন, এবং তিনি এই কথা বলে থাকেন যে সরাসরি তিনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে কেউ যদি কোনো অন্যায় করে, কোনো চাঁদাবাজি করে, সেগুলো কিন্তু কঠোর হস্তে দমন করার কথা বলেছেন। আমি মোটা দাগে মির্জা ফখরুল ইসলাম একটা অভিযোগ করে একটা কথা বলেছেন, সেটা আপনাকে বলতে চাচ্ছি। সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে, প্রতি মুহূর্তে একটা না একটা ঘটনা ঘটিয়ে দেখাতে চাচ্ছে বাংলাদেশ মৌলবাদী দেশে পরিণত হয়ে যাচ্ছে, বাংলাদেশ নাকি সংখ্যালঘু ভাইরা নির্যাতিত হচ্ছে। এটি মির্জা ফখরুল ইসলাম সাহেবের অভিযোগ। অন্যদিকে ভয়েস অফ আমেরিকার একটা প্রতিবেদন, সেখানে তারা বলেছেন যে বিগত আওয়ামী সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিতে পারছে। আমি কিছু জরিপ বলছি, 64.1% উত্তরদাতা মনে করেন ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা জনগোষ্ঠীর এখন বেশ নিরাপত্তায় আছেন। 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের তেমন নিরাপত্তা দিতে পারছেন না। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতো আছে। অর্থাৎ বেশিরভাগই মনে করছেন যে ভয়েস অফ আমেরিকার জরিপে সংখ্যালঘুরা নিরাপত্তায় আছেন। আবার মির্জা ফখরুলও অভিযোগ করেছিল ওপার থেকে বসে নানা রকম ষড়যন্ত্র করছে। আপনি কিসের ষড়যন্ত্র গন্ধ শুনতে পাচ্ছেন? শোনেন, ষড়যন্ত্র গন্ধটা হলো কি, দেখেন এখানে একটা গভর্নমেন্ট ছিল 15 বছর, তাদের সাথে খুব মধুর সম্পর্ক। আমাদের ওপারের যাদের কথা আপনি বলছেন, সীমান্তের উপরের, আমি প্রত্যক্ষভাবেই বলতে পারি, কোনো অসুবিধা নেই। ভারতীয় গভর্নমেন্টের এখানে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য কি নগ্নতা প্রদর্শন করেছে। একটা স্বাধীন দেশ আমরা বলি, হ্যাঁ, সুজাতা সিং এসে এখানে এরশাদকে হসপিটালে ভর্তি করে থ্রেট করা যে নাহলে তো বিএনপি জামাতে এসে যাবে, এই ধরনের বক্তব্য যেটা এরশাদ সাহেব পরবর্তীতে কবুল করেছেন এবং মিডিয়ায় সেটা বলেছেন। শুধু তাই না, এটা তো ওপেন সিক্রেট ছিল বিগত নির্বাচনটাকে কিভাবে তারা মানে দিল্লিতে বসে 2+2 বৈঠকের মধ্যে দিয়ে, এবং পরবর্তীতে সেটা আমরা জানলাম, আমি এমনিতে আশঙ্কা করছিলাম। তার মানে কি, আমরা যে ফাইটটা করেছিলাম এই 15 বছর, এটা তো আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করিনি, কিন্তু একটা পাপেট গভর্নমেন্ট, ইন্ডিয়ার একটা পাপেট গভর্নমেন্ট এখানে রাখা হয়েছিল, যেমনি বলা হতো তাই করা হতো, এবং তারা মানসিকভাবে একটা কলোনিয়াল একটা মনে করতো আমাদেরকে, কিন্তু কলোনি ইন্ডিয়ানরা, কারণ যা চাচ্ছে তাই হচ্ছে। হাসিনা নিজেও বলছে যে ভারতকে যা দিয়েছি, ভারতকে চিরকাল মনে রাখতে হবে। কখনো স্বামী স্ত্রী সম্পর্ক নানানভাবে, এখানে ট্রানশিপমেন্ট, সীমান্ত পক্ষান্তরে সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, হ্যাঁ, ইলিশ মনকে মন টোনকে টোন আমরা দিয়েছি যখন যেটা তাদের প্রয়োজন, এখানে তাদের কন্ট্রাক্ট চুক্তি, হ্যাঁ, নানান ধরনের ব্যাপার এখানে হয়েছে। তারপরে রামপাল মোংলা, এখানে আদানির সাথে আমাদের উচ্চ দামি বিদ্যুৎ কেনা টেনা, যা নেবার তারা নিয়েছে, ফোকলা করে নিয়েছে। তো এখন তারা এই পরিবর্তনে নাখোশ, তাদের উষ্মা, তাদের ক্ষেত, তাদের ক্ষোভ, ওই ধরনের গভর্নমেন্ট তো তারা এখানে পাচ্ছে না। হ্যাঁ, আপনি দেখেন তারা নিজের নাক কাইটেও পরের যাত্রা ভঙ্গ করছে। আপনি পত্রপত্রিকা দেখবেন, ইন্ডিয়ান পত্রপত্রিকায় আমি দেখছি কলকাতার হোটেল মোটেল সব বন্ধ হয়ে গেছে অনেকগুলা। তারপরে আপনার ওই মানে নিউ মার্কেটের দোকান টোকান চলতেছে না, হাই হচ্ছে না, খাবার মানে মানে অবস্থা খুব খারাপ, কান্নাকাটি, অথচ ভিসা দিবে না।
মানে এটা কি ধরনের বিহেভ আমি জানি না। অনেক মানুষ অর্ধেক চিকিৎসা করে আসছে, কেমোথেরাপি দিতে যাইতে পারছে না। তার মানে কি ওই যে গ্রামে আমরা ওই ছোটবেলায় বাচ্চাদের যে খেলা না, তোর সাথে খেলবো না, এরকম একটা। কিন্তু কূটনীতি, পররাষ্ট্রনীতি, প্রতিবেশী, এটা আন্তর্জাতিক পরিমণ্ডল, এটা কি হওয়া উচিত? হতে পারে? আজকে তারা কি, আজকে পত্রিকায় দেখলাম কোন এক হোটেল বলছে যে নাকি কোন হাসপাতাল বলছে বাংলাদেশে কোনো রোগীকে চিকিৎসা দিবে না। আরে ভাই, তোমার ওখানে সাম্প্রদায়িক কি পরিস্থিতি, আমার এখানে সাম্প্রদায়িক। বাংলাদেশের হিন্দুরা, আপনি যেটা বললেন ভয়েস অফ আমেরিকা রিপোর্ট, এটা বলার তো কোনো প্রয়োজন নাই। আমরা 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, আপনি জানেন। বাংলাদেশের রাজনৈতিক কর্মী, আলেম ওলামা, ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে, আপনি দেখেননি? সকালবেলা ফজরের নামাজ হয়েছে, সামনে নামাজ পড়েছে। এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, যে একটা পৈশাচিক ঘটনা, ভারতের কোথাও যদি ঘটতো কি হতে পারতো আপনি বলেন? কোথায় এক টুকরা গরুর মাংস পাওয়া গেছে, 6 জনকে পিটিয়ে মেরে ফেলছে। এইরকম অসভ্যতা, নিষ্ঠুরতা। অথচ ওইখানে লক্ষ লক্ষ মানুষ জানাজায় জড়ো হলো। কি শান্তিপূর্ণ, কোথাও কোনো ইট মেরেছে একটা? তো আপনি এটাকে কি দিয়ে বিচার করবেন? এটা কি রাজনীতি না? রাজনীতির প্রতিহিংসা না? ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠা করার কৌশল না? বাংলাদেশের হিন্দু আমরা যুগ যুগ ধরে শাশ্বতকালের আমাদের বন্ধু বান্ধব, পরিবার, প্রতিবেশী, আমরা কখনো কি কোনো বিচ্ছিন্ন চিন্তা করেছি? কার উৎসব কি? একটা বড় হয়েছি একটা পরিবেশের মধ্যে, আবহাওয়ার মধ্যে। হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ এখানে হিন্দুদের, সনাতনীদের দেওয়ার চেষ্টা করা হয়েছে, পারেনি। এখন ইসকনের নামে, ইসকন বলে আমাদের লোক না, আবার তারা এখন তো বলতেছে ইসকন। সমস্ত মিডিয়া দেখবেন প্রোপাগান্ডা, বাংলাদেশে রেখে একেবারে সাম্প্রদায়িক, ভয়ঙ্কর বাস্তবতা। অথচ প্র্যাকটিক্যাল কি আপনি বলেন? স্টেটমেন্ট দিয়ে দিল পররাষ্ট্র দপ্তর কি চিন্ময় কৃষ্ণের জন্য, 3 ঘন্টা হয় নাই। বাংলাদেশে 5ই আগস্টের আগে কত মানুষকে হত্যা করা হয়েছে, কি নিষ্ঠুরভাবে, কত মানুষ গুম হয়েছে, কি হয়েছে? একটা বিবৃতি ভারতীয় পররাষ্ট্র দপ্তর। এটা কি সৌজন্যতা? এটা কি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি? এটা তো কোনো কিছু নাই, বাতাবরণ তো নাই। তারা এখন খুললাম অবস্থা। এখন আপনি এই উস্কানিতে পা দিবেন কিনা এটা আপনার ব্যাপার। আমি বাংলাদেশের মানুষকে অনেক ধন্যবাদ দিই, স্যালুট জানাই যে তারা বিষয়গুলো বুঝতে পারছে যে এই ফাঁদে আমরা আর পা দিব না। এই ভয়ঙ্কর ওই ট্রেন টু পাকিস্তানের মতো, খুশবন্ত সিং এর ওই বইয়ের মতো ভয়াবহতার দিকে আমরা যেতে চাই না। আমি বাংলাদেশের মানুষ অনেক শান্তিপ্রিয়, তাদেরকে এই শান্তিটা বজায় রাখতে হবে। কোনো ট্র্যাপে কোনো পা দেওয়া যাবে না। এটা অশুভ চেষ্টা, অপতৎপরতা, এবং এখানে ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করবার একটা ধান্দা ফিকির। ইনশাল্লাহ সেটা বাংলাদেশের মানুষ ঐক্য হইতে 1 মিনিট লাগে না, আপনি দেখছেন তো। ঐক্যবদ্ধ কিন্তু শান্তিপ্রিয়। বিশ্ববিদ্যালয়গুলো থেকে আবার শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে যা একটু ব্যত্যয় হয়েছিল সব আবার ঐক্যবদ্ধ, জাতির প্রশ্নে, জাতীয় প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে। আরেকটা বিষয় আসতে চাই, এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে। আমরা দেখছি প্রফেসর ডক্টর আসিফ নজরুল কিন্তু আজকে, গতকালকে তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। আমি কোড আনকোড করে বলছি, ভারতের নিজের মাটিতে অসংখ্য মুসলিম নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গায় নির্মমতার শিকার হচ্ছেন, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিত আচরণের নিন্দা এবং আপত্তি তিনি জানিয়েছেন। দ্বিচারিত আচরণের কথা তিনি বলেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রফেসর ডক্টর আসিফ নজরুল এই ফ্যাসিস্ট সরকারের কিছু ব্যক্তি দ্বারা কিন্তু কিছুদিন আগে বিদেশে গিয়ে সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। তো তিনি যেটি বলবার চেষ্টা করেছেন, ভারতের এই দ্বিচারিত ও যে তাদের আচরণ, সেটি নিন্দনীয় এবং আপত্তিকর। আপনি কীভাবে দেখেন? আসলে দেখেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত, এটা ভারতের তুলনায় বরাবরই বাংলাদেশে এটা ভালো দৃষ্টান্ত। ভারত বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন, ওইখানে যে পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা এবং নির্যাতন হয়ে আসছে গত দশকের পর দশক ধরে, এইটা তো সবাই জানে, বিশ্ববাসী জানে। এবং অতি সম্প্রতি বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর কিভাবে মুসলমানদের উপর ওইখানে নির্যাতন হয়েছে, একটু আগে বাবুল ভাই যেটা বলছেন যে গরুর মাংস রাখার দায়ে 6 জনকে পিটিয়ে মেরেছে। তো তাদের মুখে এখন নিজেরাই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তারা এখন আবার বিবৃতি দিচ্ছে। তো তাদের মুখ থেকে, তাদের কাছ থেকে আমাদের সবক নেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। বিশেষ করে বাংলাদেশের মানুষ এই ইস্যুতে, এই সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের কাছ থেকে কোনো সবক নেওয়ার মতো কোনো প্রয়োজন নেই। এবং আপনি দেখেন, গত দুর্গাপূজার কথা যদি বলেন, বাংলাদেশে গত দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোনো একটি ঘটনা ছাড়াই এত সুষ্ঠু সুন্দরভাবে পালিত হয়েছে। তো এইটা ভারতের এই নিয়ে তো কোনো মন্তব্য নেই। এই যে পূজার সময় এত সুষ্ঠুভাবে পূজা হলো, এখন তারা নিজেরাই এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনি দেখেন শুরুতেই কিন্তু শাহবাগে সনাতন ধর্মীদের জড়ো করে আওয়ামী লীগারদের ঢুকিয়ে দিয়ে
চেষ্টা করা হলো একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ তুলে রংপুরে বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ করে তারা একটা চেষ্টা করে ব্যর্থ হলো। অতি সম্প্রতি চট্টগ্রামে যে ঘটনাটা ঘটানো হলো, এবং দেখেন যে ইসকনের মাধ্যমে যে ঘটনাটা ঘটানো হয়েছে, এখানে ইসকন নিজেই স্বীকার করছে যে চিন্ময় তাদের লোক না, তাকে সে বহিষ্কার করছে, সে চাইল্ড অ্যাবিউজের সাথে জড়িত, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, তারা নিজেরাই এখন অস্বীকার করছে সে আমাদের লোক না। আবার আন্তর্জাতিক ইসকন থেকে বলা হচ্ছে ভিন্ন কথা বলা হচ্ছে, এদের সাথে সুর মিলছে না তাদের তার অর্থ হলো এখানে কিছু একটা ঘটনা আছে যেটার সাথে তারাই জড়িত, এবং এটার মধ্যে যে ষড়যন্ত্র আছে এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় চিটাগাংয়ের ঘটনা ঘটার পর চিন্ময়কে গ্রেফতার করা হলো, এটার জন্য ভারতীয় সরকার বিবৃতি দিয়ে বসলো। তো ওইখানে যে ওয়াইসিকে গ্রেফতার করা হয়েছিল, বাংলাদেশ সরকার কি কোনো বিবৃতি দিয়েছিল? কিংবা ওইরকম যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে, শত মানুষকে মারা হচ্ছে, এটা নিয়েও তো বাংলাদেশ কোনো সময় বিবৃতি দেয় নাই, যেটা দেওয়া কোনো ক্ষেত্রে ন্যায্য ছিল, তারপরেও দেয় নাই। অথচ আমাদের একটা অভ্যন্তরীণ বিষয়, আমার দেশের নাগরিক কাকে আমি গ্রেফতার করব না করব, এবং যেটা সুনির্দিষ্ট একটা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে ওই যে যেটা বললাম চাইল্ড অ্যাবিউজের ঘটনা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এবং নানাভাবে, সেই মামলাটা কবেকার মামলা? সেটা তো দীর্ঘদিন থেকে, তার বিরুদ্ধে আরো আগে থেকেই বহিষ্কার করছে এই অপরাধে প্রেস কনফারেন্স করে তারা ইন্ডিয়াতে বলে যে ইসকন নিজেই প্রেস কনফারেন্স করে বলছে যে চাইল্ড অ্যাবিউজের কারণে তার বিরুদ্ধে তদন্ত চলছিল, তারাই বলতেছে, এবং তার মুক্তির জন্য ভারত বিবৃতি দিচ্ছে। কি হাস্যকর এবং কি মানে এটা কি বলবো, যে এইরকম একটা নোংরা রাজনীতি। এবং ভারত স্বৈরাচারী হাসিনার পতনের পর দেখেন বাংলাদেশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এখন পর্যন্ত তারা স্বীকৃতি দেয়নি, তারা কিন্তু এটাকে অন্য ন্যারেটিভ দিয়ে এটাকে ব্যাখ্যা করে। সুতরাং তাদের সাথে বাংলাদেশের জনগণের মিল নাই, বরাবরই তারা একটি নির্দিষ্ট দলের সাথে তারা সম্পর্ক রেখেছে এবং ওই দলের কাছ থেকে সুবিধা দিয়ে নিয়েছে, তার বিনিময়ে জোর করে এই সুজাতা সিংকে দিয়েই বলেন, আর অতীতে সিংলাই বলেন, আর পিনাক রঞ্জন বলেন, প্রত্যেককে দিয়েই কিন্তু তারা এই সুবিধাগুলো নিয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এবং এখনও আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, বাংলাদেশে যারা ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে, হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাই কিন্তু বিভিন্ন সময়ে এই বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আপনি কোনো আমেরিকান রাষ্ট্রদূত কোনো সময় এটা করে নাই, রাশিয়ান রাষ্ট্রদূত করে নাই, কিংবা অন্য কোনো কানাডার রাষ্ট্রদূত হাইকমিশনার ফিরে গিয়ে এরকম করেন নাই। কিন্তু এই ভারতীয় রাষ্ট্রদূত হাইকমিশনার যারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, তারা দেখেন এখনও তারা একের পর এক বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তারা নানা ধরনের প্রবন্ধ লিখে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এবং ভারত যে জিনিসটি বলছিল, আপনি জানেন যে শেখ হাসিনা পাওয়ারে আসার পর সেকেন্ড টাইম যখন পাওয়ারে আসলো এই 2009 সালে, ভারত বলছিল যে এখন থেকে আমরা আর বাংলাদেশকে আমাদের রাডারের বাইরে যেতে দিব না। তো এইটা তারা 15.5 বছর এটা করেছিল, কিন্তু যখনই এসে দেখলো যে তাদের রাডারের বাইরে বাংলাদেশ চলে আসছে, তখন তারা এটা সহ্য করতে পারছে না, যে কারণে একের পর এক এবং সবচেয়ে বড় কার্ডটা তারা খেলার চেষ্টা করছে সাম্প্রদায়িক দাঙ্গাবাদ দিয়ে। কিন্তু যেটা বাউল ভাই বললেন যে দেখেন চট্টগ্রামে এত বড় এইরকম আইনজীবীকে হত্যার পর কি হলো, অপপ্রচার চালানো হলো। এই রুমা পাল নামে ভদ্রমহিলা, উনি রয়টার্সের মাধ্যমে যে অপপ্রচার চালানো হলো, এবং এটা পরবর্তীতে অন্য যায় এই অপপ্রচারেও বলা হলো যে সে চিন্ময়ের আইনজীবী ছিল। মানে অপপ্রচারের ধরনটা এবং একটা যৌথ এফোর্ট এগুলোর পিছনে, এবং এটা যে ষড়যন্ত্র, এই সমস্ত ঘটনা দিয়ে কিন্তু বোঝা যায়। তারপরে কি হলো দেখেন, ভারতীয় বিবৃতি, এত তাড়াতাড়ি এটাকে নিয়ে বিবৃতি চলে আসলো এবং আইনজীবীকে হত্যা করা হলো। তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু ধৈর্য ধরেছে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চট্টগ্রামে হয়নি এবং সবাই সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে চাই। চিন্মকৃষ্ণ দাস ব্রহ্মচারী যারা ইসকনে, আমি এটা প্রশ্ন করতে চাই, মানুষের মধ্যে অনেকে হয়তো মনে করতে পারেন যে 5ই আগস্টের পরে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা। আসলে এই মামলাটি চিন্ময়ের বিরুদ্ধে কখন হয়েছে, মামলা কি মামলা ছিল, এবং ইসকন যে তাকে প্রত্যাখ্যান করেছে তাদের নিজস্ব অন্তর্দ্বন্দ্বের কারণের জন্য, সেই জায়গাগুলো একটু স্পষ্ট করবেন। আচ্ছা শোনেন, ইসকন 1966-এ তার ফাউন্ডেশন হয় আমেরিকায়। ইসকন নিয়ে আমাদের কোনো কথা নাই, ইসকন আর আমাদের যে সুফিজম কাছাকাছি। আচ্ছা, এই যে ইসকনের আদর্শ স্রষ্টা ভগবান কৃষ্ণ, তার আনুগত্য বা তার সাধনা বুঝলাম। আপনি কি এই 5ই আগস্টের আগে ইসকনের এত বারবারন্ত আপনি দেখেছেন?
বাংলাদেশে শুনেছেন? আরে ভাই, আমরা তো বললাম যে শাশ্বতকাল থেকে আমরা বড় হয়েছি হিন্দু মুসলমান একসাথে, তাদের পূজা পার্বণ আচার অনুষ্ঠানে ইসকন তো শুনি নেই, দরকার হয় নাই। তাহলে এখন ইসকনে নেবার, এখানকার ইসকন বা ইসকনের যে ইন্টারন্যাশনাল সংস্থা, তারা বলছে যে আমাদের লোক না, ওরে বহিষ্কার করছি আমরা। কি কারণে বহিষ্কার করছি? ও চাইল্ড অ্যাবিউজের সাথে জড়িত, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। আচ্ছা, সুফিজম ইসকনের যে আদর্শ, সেটা কি? সেটা তো সাধু, মানে সন্ন্যাস প্রথা, সাধু প্রথা। তো ও কি সাধু? ওর ব্যাংক অ্যাকাউন্টে শুনতেছি না 12 কোটি না 14 কোটি টাকার লেনদেন হয়েছে। আমি জানি না, আমি এক্স্যাক্টলি শুনছি আমরা। তো ওর এত টাকা, সাধু তার এত টাকার কি প্রয়োজন হয়ে গেল? কি কারণে হলো? কি কারণ আছে পিছনে? আপনি অনুসন্ধান করেন না। তারপরে তার জীবন ভোগ বিলাস আপনি দেখেন, বসছে এই পাশে বালিশ একটা, এই পাশে রাজার আসনের মতো। আরে ভাই, সন্ন্যাসদের আবার এটা কি? ইসকনের প্রথা এই বিরোধী তো এটা। আর ইন্ডিয়ায় মাতম তুলতেছে সমস্ত মিডিয়ায় এবং আন্তর্জাতিকভাবে। বাংলাদেশে কি ধর্মীয় নিপীড়ন, ইসকনের এই কি একে গ্রেপ্তার করা হয়েছে, এটা ফেক। এর পেছনে রাজনৈতিক ধান্দা এবং এই বাংলাদেশের গভর্নমেন্টকে আনস্টেবল করবার জন্য একটা স্পষ্ট ষড়যন্ত্র। তারা আর এখন কোনো রীতিনীতি, সৌজন্য, কালচারের ধার ধারছে না, কূটনীতির একেবারে নেমে গেছে। এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক। দেখেন, এই ভারত তো শুধু আমাদের সাথে না এটা করছে, তার কোনো প্রতিবেশী আপনি দেখেন তার সাথে। নেপাল 81% হিন্দু যে দেশ, তার সাথে কেন সদ্ভাব নাই? কি কারণে সদ্ভাব নাই আপনি বলেন? ভুটান বলেন, কোনো একটা, পাকিস্তান বলেন, একটা রাষ্ট্রের সাথে তারা মানে দাদাগিরি করতে চায়, কিন্তু সম্পর্ক তৈরি করে ভালোবাসা দিয়ে সেটা অর্জন করতে পারে না। হ্যাঁ, কিভাবে সে নেতৃত্ব দিবে? এশিয়ার নেতৃত্ব কিভাবে দেবে? বিশ্ব নেতৃত্ব বহুত দূরের কথা। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন কিনা, জাহিদ ভাই নিশ্চয়ই কি লক্ষ্য করেছেন, এই যে পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ মারা গেলেন, তার জানাজায় যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হলো, আপনারা যেটা বলছিলেন কি শান্তিপূর্ণভাবে সেখানে তারা জানাজা করেছে, তাকে দাফন করেছে, সেখান থেকে সারা দেশ থেকে মানুষ গিয়েছে, কোথাও কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির মতো বক্তব্য দেয় নাই, কোথাও একটা ঢিল ছুড়বে বা কাউকে আক্রমণ করবে সেটি তো নয়। কিন্তু সেই জায়গাগুলোতে কি জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো সেগুলি কেন উল্লেখ করে না? এই যে রাজনীতি, তারা বাংলাদেশের পরিবর্তনটাকে মানতে পারে না। হুজুরের মতো অমৎকার একজন ছিল না এখানে, সেটা তো তারা নাই। তারা ইচ্ছা মতো এখানে 5 লক্ষ লোক, আমি শুনছি, জানি না আমি এক্স্যাক্টলি সংখ্যা, এখানে চাকরি করতো নামে বেনামে, ভিসা ছাড়া ভিসা দিয়ে যা ইচ্ছা তাই করতো। একে গুম করা, একে ধরা, একে রাজনৈতিক নিপীড়ন করা, বিএনপি ভাঙা, অন্যান্য রাজনৈতিক দল নিশ্চিন্ত, খালেদা দেখে জেলে ভরা, হ্যাঁ, মাহমুদুর রহমানকে বিদেশে পাঠানো, কত মানুষ দেশ ছাড়া হয়ে গেছে। এটা শুধু হাসিনার একার শক্তিতে? এখন তো বলতে কোনো দ্বিধা নাই, কাদের শক্তিতে এগুলো করা হয়েছে? বাংলাদেশের 3টা নির্বাচনকে গিলে খেয়ে ফেললো হাসিনার একার এত বড় পেট আছে? আপনি বলেন, তার পেছনে শক্তি নাই? বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য তারা দায়ী না? গণতন্ত্র হরণের জন্য? এটা কি হবার কথা একটা স্বাধীন রাষ্ট্র আপনি বলেন? আর আপনি আরেকটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করবেন, এই ইসকনের নামে যেটা হচ্ছে, আসলে এটার মধ্যে ধর্ম কোনো কিছু নাই। আপনি চিটাগাং এদের বারবারন্ত বেশি, আর আপনার রংপুর অঞ্চলে কি কারণ? চিটাগাং এবং রংপুরে কি কারণ? বাংলাদেশের মানচিত্রটা যদি আপনি বের করেন, রংপুরের যে চিকেন নেক, তার কারণে তারা তাদের 7 সিস্টার্সের মুভ করতে পারছে না। আর চট্টগ্রাম যদি তারা তাদের মতো করে একটা আন্তর্জাতিক যে মানে ষড়যন্ত্র হচ্ছে চট্টগ্রাম নিয়ে বিচ্ছিন্ন করবার জন্য, এটা তো পুরনো আন্তর্জাতিক রাজনীতির একটা কৌশল। তো এই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে কিন্তু নিবিড়ভাবে ভাবতে হবে। এবং শুধু আরও বাংলাদেশের জাতীয় ঐক্যকে এই সময় খুব সংহত করবার ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, আপনি নিজেকে এত দুর্বল ভাববে না। ওই যে কি মানে নিজের শক্তি সম্পর্কে আপনি এত দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, তখন কিন্তু জীব তার শক্তি সম্পর্কেই অকিভাল থাকে না। তা আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছিল যে আমরা 15 বছর মনে করেছিলাম এটাই আমাদের নিয়তি, কিন্তু বাংলাদেশের মানুষ তো রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, কারো কৃপায় না, কোনো আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তারা যদি আমাদের ধমক দিবে, হুমকি দিবে, শুভেন্দু বাবুরা বাংলাদেশের পতাকা অবমাননা করবে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এত দুর্বল না। আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমাদের জাতীয় চেতনাবোধ আছে, আমরা রক্ত দিতে পারি। বাংলাদেশের 5 কোটি তরুণ, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। কিন্তু তার মানে এই না আমরা যুদ্ধাঙ্গে একটা পরিবেশ সৃষ্টি করব। আমরা ধৈর্য করব, সহনশীল করব। আন্তর্জাতিক পরিমণ্ডল আছে, সকল মানুষ দেখছে, বিশ্ব বিবেক দেখছে। আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না, বাট আমরা স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব, এটার উপর যদি কোনো আঘাত আসে আমরা এটা মেনে নেব না। ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠা করতে দেব না। আমরা 15 বছর যৌবনের মূল্যবান সময় ব্যয় করেছি, হ্যাঁ, বেঁচে আছে এইটাই, অনেকে হারাই গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। আমরা এখন আরো বুঝছি সেটা পরিষ্কার করে। আমরা আসলে সমগ্র আলোচনার মধ্যেই কিন্তু
পতিত যে সরকার, স্বৈরাচারী সরকার, সেই সরকারের নানা রকম ষড়যন্ত্রের কথা বলছিলাম এবং সেই ষড়যন্ত্রের কথা বলতে গিয়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে নানা প্রসঙ্গ এসেছে এবং আপনারা দুজনেই বললেন যে গত 15 বছরে মনে হচ্ছিল যে এমন একটা অবস্থা যে নতজানু একটা রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির মধ্যে আমরা দেশ চালিয়েছি, আমরা আমাদের এখানকার মধ্যে কোনো অনুশাসন ছিল না, তাদের ইশারায় দেশ চলতো। একটা কথা মনে করে দিয়ে এরশাদ সাহেব কিন্তু যখন নির্বাচিত হলেন, যখন সুদাদা সিং আসলেন, তিনি বলেন আমি তো নমিনেশন পেপারে সাবমিট করিনি, সই করিনি, আমি কীভাবে নির্বাচিত হলাম। সেটি তো গেল বিভিন্ন প্রসঙ্গে। আমি এখন যদি আসি জায়েদ ভাই আপনার কাছে, এই যে এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে যেখানে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 20,000-এর মতো এখনও ছাত্র জনতা হাসপাতালে রয়েছে, কারো চোখ নাই, কারো পাও নাই, কারো হাত নাই, অঙ্গহানি ঘটেছে এবং নানা রকমভাবে এখনও দুঃখ কষ্টের মধ্যে বহু পরিবার রয়েছে এবং এমনও ঘটনা আছে যে যারা নিহত হয়েছেন সেই নিহত দাফনও কিন্তু করতে পারেনি এই পুলিশ, তাদের নিজস্ব ব্যবস্থাপনা দাফন করেছে, লাশের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সে অবস্থা আসলে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? আপনি যে পরিসংখ্যানটি দিলেন এটা কিন্তু মাত্র 2 মাসের পরিসংখ্যান, 15.5 বছরের পরিসংখ্যান কিন্তু এখানে আসেনি। জি, 15.5 বছরে আরও হাজার হাজার মানুষকে তারা গুম করেছে। 800-র একটা ফিগার আসছে, সর্বনিম্ন যে সরকারিভাবে যে ফিগারটা আসছে এটাও 650 যে গুম করেছে তারা, 670-85 জনের মতো ফিগার। তো এই রকম হত্যা করেছে এরকম হাজার হাজার, এই ফিগারগুলো বিভিন্ন সময় পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং জেল জুলুম, এটা তো কারো নামে শতাধিক মামলাদারি ব্যক্তির সংখ্যাও কয়েক হাজার। তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি, এখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, তারা যে অপকর্মগুলো করেছে এই অপকর্মের কারণেই এখন তারা জনসমক্ষে আসতে পারছে না। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে তারা এমনই পর্যায়ে চলে গেছিল যে তাদের মধ্য থেকে এখন একটা লোকও দাঁড়িয়ে এসে বলতে পারছে না যে আমি সৎ ছিলাম, আমি চুরি করিনি, দুর্নীতি করিনি, খুন গুম এগুলোর সাথে জড়িত ছিলাম না, এই রকম কিন্তু দায়িত্ব নিয়ে একটা লোকও প্রকাশ্যে আসছে না। এখন যদি আমি বলি যে তারা যদি এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ পরিচয় দিলে নয়, আপনারা এরকম ইমেজদারি যদি 5টা লোক আসে ধরেন, অ্যারেস্ট যদি করে নেওয়া হয়, তাইলেও তারা বলতে পারতো যে না আমি গেছিলাম, আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারা কেউ প্রকাশ্যে আসছে। তার অর্থ হলো এই এত বড় একটা রাজনৈতিক দল, তারা এত বেশি অন্যায় অবিচার করেছে 15.5 বছর দেশের মানুষের উপর যে তাদের মানুষের সামনে আসার সাহসটুকু পর্যন্ত নেই। এখন তাদের ভাগ্য দেশের জনগণ নির্ধারণ করবে, তাদেরকে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এটা নিয়ে এক ধরনের বিরোধ আছে, এক ধরনের কথাবার্তা আছে, বিভিন্ন কথাবার্তা চলছে। আমি মনে করি যে যারা অপরাধ করেছে তাদের বিচারটা আগে হওয়া উচিত। যে আওয়ামী লীগের মধ্যে সুনির্দিষ্টভাবে অসংখ্য লোকের নামে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন আছে এবং একটা জায়গায় আমার এখনও মনে হয় যে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল বহু লোক এখনও আনঅ্যাকাউন্টেড রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখনও মামলার প্রসিডিওরটা শুরু হয় নাই, যেটা রাষ্ট্রীয়ভাবেই করা উচিত ছিল। হয়তো এটা হবে, কিন্তু এগুলো এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটুকু আনঅ্যাকাউন্টেড আছে। এই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি হয়ে পড়ছে। আর খুন গুম এগুলোর সাথে জড়িত কিছু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, মানে এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে যে আওয়ামী লীগের কোনো লোক যদি এর বাইরে থাকে, এই প্রক্রিয়ার বাইরে থাকে, তারা দলকে গুছাতে পারে, দাঁড়াতে পারে, তখন দেশের মানুষই তাদেরকে ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং তারা যে অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া দরকার। সামগ্রিকভাবে একটা দল হিসাবে তারা যে অপরাধ করেছে, সামগ্রিকভাবে সবাই মিলে যে অপরাধ করেছে এবং ব্যক্তি শেখ হাসিনা এবং তারা সাঙ্গপাঙ্গরা যা করেছে এগুলোর বিচার হওয়া দরকার। মানুষ দেখতে চায় সুনির্দিষ্টভাবে, প্রত্যেকে জানে, দেশের মানুষ জানে এবং তাদেরকে প্রত্যেকে সাজা ভোগ করছে, দেখছে। আবার নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, এই বিষয়টি কথার কথা না, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এটার প্রমাণ রাখতে হবে এবং দল হিসেবে তারা দেশের মানুষদের প্রত্যাখ্যাত হয়েছে। আমার মনে হয় যে আগামী নির্বাচনে তারা দাঁড়ানোর মতো একটা সাহস শক্তি প্রার্থী দিতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। আমি একটু আসি এবং যে কথা বললো জনগণের কথা বললো, বিগত 3টি নির্বাচনে গতকাল কিন্তু বদরুল মজুমদার সাহেব বলেছেন বিগত 3টি নির্বাচনে যে নির্বাচন কমিশন এবং এর সাথে যুক্ত পুলিশ প্রশাসন, ডিসি, এসপি যারা ছিলেন
তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেবার কথা বলেছেন। এই কারণের জন্য যে দিনের ভোট রাতে আমি আর ডামি নির্বাচন যারা করেছেন, সেই নির্বাচনের মধ্যে দিয়েই কিন্তু গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকার যেটি বলা হয় তারা কিন্তু এই ক্ষমতায় ছিলেন। এখন যে প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে যখনই এই সরকার পালিয়ে গেলো, দেখেছি বিদেশ থেকে বসে তারা প্রবাসী সরকার করবার চেষ্টা করা হলো। আমরা মাঝে মাঝে ভিডিও কল লিক হয়ে যায়, যেটা পাই সেখানে বলা হচ্ছে যে সাবেক পতিত প্রধানমন্ত্রী বলে টুক করে দেশে ঢুকে যাব। তো আপনারা কি এই ধরনের কোনো শঙ্কা করেন কিনা যে আওয়ামী লীগ টুক করে ঢুকে গিয়ে আবার? আমরা শঙ্কা করি ওইটা। আমি নির্মোহভাবে একটা কথা বলি, এই আওয়ামী লীগ দেখেন এরকম পরিণতি, এটা তো এরশাদ সাহের চাইতেও মানে খারাপ পরিণতি। কেউ তো এভাবে পালিয়ে যায় নাই বিগত দিনে দেশ ছেড়ে এইভাবে গণরোষের কারণে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ 15 বছর গণতন্ত্র হরণ করেছে। এখন তো আমি একটা জিনিস দেখছি, যেটা বাংলাদেশে তো রাজনৈতিক শূন্যতা হয়েছে আওয়ামী লীগের কারণে, এবং তারা যে নিকট ভবিষ্যতে ফিরে আসবে এটা তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। আসলে এরকম সম্ভাবনাও তো আমরা দেখছি না এই কারণে যে নানান সংকট আছে আওয়ামী লীগের মধ্যে। আমি নির্মমভাবেই বলি যে আওয়ামী লীগের বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখান থেকে মানুষ খুন না হয়েছে। ঢাকায় খুন হয়েছে, এলাকায় খুন হয়েছে, আপনি খুঁজে দেখবেন প্রত্যেকটা কোনো একটা উপজেলা ইউনিয়ন পর্যন্ত একাধিক মানুষ খুন হয়েছে। এই আন্দোলন হয়েছে, তার আগেও হয়েছে, নানানজন নানাভাবে নিগৃহীত হয়েছে। এখন আওয়ামী লীগ যদি ব্যাক করতে চায় তারাই তো, মানুষই তো প্রতিহত করবে তাদেরকে। আপনার আমার লাগবে না তো, ধরে ধরে দিয়ে দিবে। মুক্তিযুদ্ধের পরে রাজাকারদের যে অবস্থা হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু এখন সেই অবস্থা, একই অবস্থা একেবারে। তো আমরা সেটা চাই না, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ যদি কেউ থাকে। তারপরে আওয়ামী লীগের লিডারশিপ আপনি দেখেন, হাসিনের চ্যাপ্টার তো ধরেন ক্লোজ, হ্যাঁ এটা বাস্তবতা। তারপরে আওয়ামী লীগের লিডারশিপটা কই, আওয়ামী লীগের কে নেতৃত্ব দেবে? এই তো 14 টুকরা ওই মিজান দেখেন, বিএনপিকে 18 বছর, বিএনপির শক্তিটা কোথায়? 17 বছর অন 11 যে নিপীড়ন করেছে, ভেঙে টুকরো করা, নিঃশেষ করা, নেতৃত্ব থেকে শুরু করে দলকে, আল্লাহ রহমতে বিএনপির মানে এক গাছ কেশও ছিটতে পারে নাই। ঐক্যবদ্ধ ছিলাম আমরা একেবারে, ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়া। খালেদা জিয়া এবং তারেক রহমান পার্টিটাকে এভাবে ঐক্যবদ্ধ রেখেছিলেন। আওয়ামী লীগে কি সেই বাস্তবতা আছে? আপনি বলেন কে ঐক্যবদ্ধ রাখবে? তার পরিবারের মধ্যে সংঘাত, সহিংসতা, নেতৃত্ব নিয়ে নানান ধরনের কোন্দল, এক একজন এক এক রকমের, আর চোর বাটপার সব সরাই ছিটে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে, পালাই গেছে। কবে আসবে? আসলে মানুষ গণপিটুনি দিবে না কি দিবে? এই আওয়ামী লীগ আমরা কোথায় পাবো? আমরা তা বলছি যে আওয়ামী লীগ আসলে অনেক আগেই ব্যাংক্রাফট হয়ে গেছিল, 5 তারিখ বিলে না, তার আগেই বলছি। আওয়ামী লীগের জন্য আসলে করুণা, এত পুরনো রাজনৈতিক দল কত মহামানব ভূমিকা রাখছে, এবং এটাও ঠিক যে তারা ভোট ভাতের অধিকার জন্য লড়াই করেছে। সেই আওয়ামী লীগকে হাসিনা এবং এই রিজিম, এই নেতৃত্ব কোথায় নিয়ে গেছে বলেন? কোথায় নিয়ে গেছে? তারা তো অনেক আগেই ব্যাংক্রাফট হয়ে গেছে, শুধু কয়েকটা বাহিনী টাহিনী মাররাষ্ট্র দিয়ে ক্ষমতা দখল করে রেখেছিল, দস্যুর মতো, দুর্বৃত্তের মতো। হ্যাঁ, পরিণতি যা হবার তাই হয়েছে, আরো আগে হতে পারতো। হ্যাঁ, তো যা হবার তাই হয়েছে। সে এখন ঠিক আছে, আওয়ামী লীগের জন্য আমাদের পুরো থাকলো, শুভকামনা থাকলো। আগামী জাতীয় নির্বাচনে যে কথা আপনারা বারবার বলছেন, সেই নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে আপনার বিশ্লেষণ কি? না, সেটা তো পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে আমি বলতে পারবো না যে আসতে পারবে না ভোটে, এটা গণতন্ত্রের সাথে যায় না। ওই জাহিদ ভাই যেটা বলেছে, আপনি যদি কম্বলের পশম বাসেন না ঠিকঠাক মতো, তাহলে আর কম্বল টম্বল কিন্তু থাকবে না। কোথায় আওয়ামী লীগ আছে? কোথায়? কে পরিচয় দিবে যে আমি আওয়ামী লীগ বাংলাদেশে? তা আপনি এইটা প্রশাসনিক আদেশে আপনার তো করার প্রয়োজন আছে কিনা সেটা ভাবার বিষয়, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকার সেটা করতে পারে, বিএনপি সেটা মানে প্রতিহত করতে যায়নি। হ্যাঁ, বিএনপি সঠিক বিচারের কথা বলেছে। হ্যাঁ, বা এটা জুডিশিয়াল প্রক্রিয়া আছে। হ্যাঁ, আর আমাদের বলা হয়েছে দলের পক্ষ থেকে যে বিগত দিনে আমাদের যে হিস্ট্রি, কেস হিস্ট্রিগুলো এই ধরনের মানে প্রশাসনিক আদেশে করলে রেজাল্টটা খুব ভালো হয় না। এটা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দেন না, মানুষকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে ছেড়ে দেন, দেখেন না আওয়ামী লীগের কি পরিণাম হয়, কাপড় টাপড় খুঁজে পান কিনা তাদের সাথে। তো আপনি দায় দায়িত্ব কেন নেবেন? আর বিএনপি দায় দায়িত্ব কেন নেবে এজ এ পলিটিক্যাল পার্টি, একটা প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে? তো তাদেরকে তখন পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? পাওয়া যাচ্ছে না তো $1,000,000 কাছে পাওয়া না গেলে আমরা কি করবো? তাদের খুঁজে আনতে হবে যে ভাই আসো আসো, তোমরা আসো, তাও তো আসবে না। আপনি যদি হাসিনারে কন যে তুমি আসো, তাড়াতাড়ি আসো, তোমার আমরা খুঁজতেছি, ভোটে দাঁড় করাবো, হাসিনা আসবে, তখন কি করবো? আমাদের তো বিপদ। না আসলে বিচার প্রক্রিয়া কি হবে? বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে। ভারত যদি রীতিনীতি আন্তর্জাতিক এই আদালতের হয় অংশীদার হয়ে থাকে বা রীতিনীতি মানে, তাহলে তাকে হস্তান্তর করা উচিত বিচার। হ্যাঁ, এবং তার মরণোত্তর বিচার হলেও বাংলাদেশে করা উচিত। বাংলাদেশ এটা একটা নজির হয়ে থাকবে যাতে ভবিষ্যতে। আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা বদিউল্লাহ মজুমদার বলেছে, শোনেন, আপনি এই যে সংস্কার টংস্কার নিয়ে অনেক কথা বলছেন না, বা মানুষ বলছে, কিচ্ছু প্রয়োজন নাই। আপনি একটা ভোটের ব্যবস্থা করে দেন, এমন ভোট যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, একেবারে
এবং শুধু এই ভোট না, পরের ভোটও তাই দিতে পারবে। সেই পথটা আপনি খুঁজে বাইর করেন না কেন? আর এই বিগত 3টা নির্বাচনে কারা কারা, এক হাসিনা তো অপকর্ম করে নাই, তার উইংস কারা, ওই যে বদিউল্লাহ মজুমদার সাহেব যেটা বলেছে, আপনি তাদেরকে ধরেন যে তোমরা এর অংশ কেন হইছো, তাইলে দেখবেন ভবিষ্যতে অ্যালার্ট হয়ে যাবে। আপনি শুধু নির্বাচনগুলা এবং কেয়ারটেকার গঠন এবং তার প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোই আপনি সংস্কার করেন না কেন? আপনি 5 বছর পর পর একটা ভালো নির্বাচন হবে, হ্যাঁ, শাসকদের ইচ্ছা মতো হবে না, এই পথটা যদি আপনি ঠিক করেন, আপনার 80% সংস্কার হয়ে গেছে, আপনি ধরে নেবেন 80% সংস্কার। তখন রাজনৈতিক দল বাধ্য হবে, সরকার বাধ্য হবে যে না, মানুষের কাছে তো যেতে হবে। অতএব চুরি বাটপারি আর এই জোচ্চুরি করে আর কথা না রাখা, বিএনপি যে 31 দফা দিছে, না রাখার উপায় নাই। 10 টাকায় চাল দিব, ঘরে ঘরে চাকরি দিব, এই ধরনের কথা কয়ে তার কোনো লাভ নাই। মানুষের কাছে যদি যেতে হয়, তাহলে মানুষের কাছে কমিটমেন্ট রাখতে হবে। তাহলে কমিটমেন্ট কিভাবে থাকবে? আপনি খালি ভোটের ব্যবস্থা করে দেন, এবং একটা ভোট না, পরের ভোট, তারপরের ভোট নির্বিঘ্নে নির্মোহভাবে হতে পারবে, সেই পথটা আপনি ঠিক করেন। আপনি সব সংস্কার করে একেবারে বাংলাদেশকে দুধ আর মধুর নহরে দিয়ে দিবেন, এটা তো বজ্র আটনি, ফসকা গেরো, বাতুলতা, এগুলো হয় না, এটা আপনি পারবেন না। জাহিদ ভাই, শেষ করবো একটা জায়গা দিয়ে, যেটি ডক্টর বদিউল্লাহ মজুমদারের প্রসঙ্গে আবারও আসি। তিনি কিন্তু বলছেন যে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তাদের কীভাবে বিচার করা যাবে, যেহেতু সেটা সাংবিধানিক জায়গা ছিলেন, সেটার পথ খুঁজবার কথা বলেছেন, এবং একই সাথে এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকেও কিন্তু শাস্তির আওতা আনা তিনি প্রত্যাশা করছেন, দাবি জানিয়েছেন গত। এটা তো খুবই স্বাভাবিক। এটা শুরু থেকে আমরা বলে আসছি যে এই পুরো শুধু এই নির্বাচন কমিশনে যারা ছিলেন তারা না, ওই সময়ে যারা জেলা প্রশাসক হিসাবে, মানে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তাদেরও তালিকা করে, এবং ওই সমস্ত জেলায় যারা এসপি ছিলেন, ইভেন আমি বলবো যে সামরিক বাহিনীর যে সমস্ত সদস্যরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং এই রাতের ভোটের, চুরির ভোটের, ভোটারবিহীন ভোটের সব কিছুতে সক্রিয় সমর্থনে অংশগ্রহণ করেছিলেন, এই তালিকা তো সরকারের কাছেই রয়েছে। তাদেরকে ওই তালিকা দেখে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। তাহলে যেটা বললেন বাউল ভাই, যে শুধু এই নির্বাচন না, ভবিষ্যতে কোনো সরকার যদি এরকম নির্বাচন করতে চায়, তখন ওই সমস্ত কর্মকর্তারা এই বিচার প্রক্রিয়া যদি তারা দৃষ্টান্তমূলক বিচার দেখতে পারে, তাইলে তারা এই প্রক্রিয়ায় সহযোগিতা করবে না, এরকম একটা ব্যবস্থা করতে হবে। আমরা শেষ করছি বাউল ভাই, আপনার কাছে কোনো প্রশ্ন নয়, শুধু বলছি যে তৎকালীনই কিন্তু তাদের সময়কার রেজিমের একজন নির্বাচন কমিশনার করেছেন ভোট কেন্দ্রের ডাকাত আছে, এবং ভোট কেন্দ্রের বাহিরেও কিন্তু ডাকাত আছে। সুতরাং তাদের সেই নির্বাচন কমিশনারাই বলেছে ভোট কেন্দ্রে ডাকাত আছে। অত্যন্ত দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশে কোথাও কোথাও শতভাগের বেশি ভোট পড়েছে, মরা মানুষ, মৃত মানুষ ভোট দিয়েছে, প্রবাসীরা ভোট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের জঘন্যতম অন্যায় যাতে আর কখনো না হয়, একটা নির্ভয় নির্বাচনের পথে বাংলাদেশে এগিয়ে যাবে, এবং সে প্রত্যাশা করছি। এবং গণতান্ত্রিক প্রথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জনগণের সরকার অনতিবিলম্বে তারা নির্বাচিত হবেন, একটা নির্বাচনের রোডম্যাপ আমরা প্রত্যাশা করে আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে যারা এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল এবং বিশিষ্ট সাংবাদিক জাহিদ চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।